তরুণ, যুবা, বৃদ্ধ সকল স্তরের মানুষ মাদারীপুর ২-এ একটি পরিবর্তন দেখতে চায়। তারা একটি পরিচ্ছন্ন নেতৃত্ব চায়। তারা চায় এমন একজন মানুষ আসুক, যে মানুষটি তাদের কথা বলবে, তাদের কণ্ঠ তার কণ্ঠে উচ্চারিত হবে। আমি যখন গ্রামে যাই, আমি যখন কথা বলি, বিশেষ করে ১৪, ১৬, ১৮ বছর, ২০ বছরের খুবই তরুণ যারা, যে ভাই তোমরা যে এই যে লিবিয়ার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এই যে এইভাবে বিদেশ চলে যাও, তোমাদের জীবনে তোমাদের ভয় লাগে না? ওরা কিন্তু ওরা কিন্তু বলে যে ভাই জীবন তো একটাই, ঝুঁকি তো নিতেই হবে। জি, মাসুদ ভাই, যেটা জিজ্ঞেস করছিলাম যে মাদারীপুর ২ যেটা সদর আসন, এখানে শিক্ষার হার প্রায় ১০% কম জাতীয় জায়গা থেকে যদি আমরা অন্যান্য জেলার সাথে কম্পেয়ার করি। এবং এখানে একটা মাত্র কারিগরি কলেজ আছে, যেখানে আর কি মানে এটার কার্যকারিতা কতটা আছে আমি আসলে বিভিন্ন রিপোর্ট থেকে জেনেছি যে সেটা অনেক কম। সে জায়গা থেকে তরুণদের, এইবার আপনার আসনে অনেক তরুণ ভোটার আছে, তো তরুণদের নিয়ে কাজ করার জন্য বা তাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য আপনার আসলে পরিকল্পনাটা কি? ধন্যবাদ। আমার মাদারীপুরে এই ১০% উপরে একসময় শিক্ষার হার ছিল, যেটি এখন ১০% নেমে এসছে। গত ১৭ বছরে অনেক সুযোগ থাকার পরেও তরুণদেরকে টার্গেট করে তাদেরকে জনশক্তিতে পরিণত করার জন্য উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং একটিমাত্র যে কি বলে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে, আপনি জানেন সোহান, যে আমাদের অঞ্চলের মানুষ প্রচুর বিদেশগামী, অর্থাৎ প্রবাসী। এই এই প্রবাসিতা মানে যে প্রবাসে যে যাওয়ার যে প্রবণতা, বিদেশে গিয়ে কিন্তু কেউ বসে থাকে না, কোনো না কোনো কাজই করে। অর্থাৎ বিদেশে গিয়ে তারা যে কাজ করে, সেই কাজটি যদি এখান থেকেই তাকে প্রশিক্ষণ দিয়ে দেয়া যেত, তাহলে কিন্তু সেখানে গিয়ে সে আরো বেশি দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারত এবং দেশের রেমিটেন্স প্রবাহে তার ভূমিকাটি আরো অনেক বেশি হতো। যদি এবারের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মাদারীপুর ২ আসনে তুলনামূলক অনেক তরুণ ভোটার রয়েছে, তরুণ ভোটাররা তীর্থের কাকের মতো একজন তাদের নেতৃত্ব দিতে পারে, তাদের পালস বোঝে। যে কথাটি মামুন ভাই বলছিলেন, আমি মাঝে মাঝে শুনছিলাম, সাউন্ড কমে যাওয়ার কারণে শুনতে পাচ্ছিলাম না। তরুণ, যুবা, বৃদ্ধ সকল স্তরের মানুষ মাদারীপুর ২-এ একটি পরিবর্তন দেখতে চায়। তারা একটি পরিচ্ছন্ন নেতৃত্ব চায়। তারা চায় এমন একজন মানুষ আসুক, যে মানুষটি তাদের কথা বলবে, তাদের কণ্ঠ তার কণ্ঠে উচ্চারিত হবে। এই দীর্ঘদিন মানুষের হৃদয়ের বিভিন্ন বিষয়ের উপরে যে খেদ, সেগুলো কিন্তু কাজে গেলে আমি জানতে পারি। তো স্পেসিফিক যে প্রশ্নটি আপনার ছিল, সেটি হচ্ছে যে একটিমাত্র টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ তরুণদের জন্য আমার ভাবনা। যদি দেখুন, আমরা কিন্তু এখন আর শুধুমাত্র রেডিও সারা টেকনিক্যাল কলেজে নেই, শুধুমাত্র টেলিভিশনে নেই, আমাদের টেকনিক্যাল সাইটগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমরা এখন ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল সহ বিভিন্ন অত্যাধুনিক গেজেট, এগুলো কিন্তু মানে কিভাবে এগুলো নিয়ে কাজ করা যায়, সেই জায়গাটি কিন্তু এখন তৈরি হয়েছে। সুতরাং এখন টেকনিক্যাল কলেজটি তৈরি করলেও বা টেকনিক্যাল স্কুলকে ডেভেলপ করলেও এই জিনিসগুলো মাথায় রেখেই করতে হবে, যে আধুনিক সময় এই পরিবর্তিত এই যে ২১ শতকে যে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে যে সমস্ত যন্ত্র বা যন্ত্রাংশ অথবা যে সমস্ত ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স পণ্য যেগুলো পৃথিবীব্যাপী ব্যবহৃত হচ্ছে, সে বিষয়ে সম্যক জ্ঞান বা ধারণা তৈরি করার জন্য যে স্কুল বা কলেজ দরকার, বা যে ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন দরকার, আমি সে ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ব্যাপারে জোর দিব। এবং আরেকটি মজার ব্যাপার দেখেন, আমাদের প্রচুর রেমিটেন্স প্রবাহ আছে মাদারীপুরে, প্রচুর। আমি যখন গ্রামে যাই,
আমি যখন কথা বলি বিশেষ করে 14, 16, 18 বছর, 20 বছরের খুবই তরুণ যারা, যে ভাই তোমরা যে এই যে লিবিয়ার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এই যে এইভাবে বিদেশ চলে যাও, এ তোমাদের জীবনে এ তোমাদের ভয় লাগে না? ওরা কিন্তু ওরা কিন্তু বলে যে ভাই জীবন তো একটাই, ঝুঁকি তো নিতেই হবে। যেহেতু তারা ঝুঁকি নিয়ে বিদেশে যেতেই চায় আর বিদেশে যাওয়ার এটা একটা ট্রেন্ডে পরিণত হয়ে গেছে, সে কারণে আমি মনে করি যে এই বিদেশমুখী তরুণদেরকে সঠিক প্রশিক্ষণ দিয়ে সঠিক শক্তিশালী এবং সময় উপযোগী জনশক্তিতে পরিণত করতে হবে, যাতে করে তাদের এই যাত্রা এবং বিদেশ গিয়ে তাদের কাজের ধরন ধারণ যেন তারা নিজেরা বুঝতে পারে, করতে পারে এবং তাদের যে সঠিক আয় তারা করতে পারে। 1, 2 নম্বর হলো যে আমাদের দেশের মানুষের মধ্যে বিদেশের পণ্য ব্যবহারের প্রচন্ড প্রবণতা আছে, অথচ আমরা কিন্তু জানি যে আমরা বিভিন্ন স্টোরে বিভিন্ন জায়গায় যে সমস্ত পণ্য আমরা ব্যবহার করি বিদেশি সিল মারা, তার প্রায় 90% পণ্য আপনার ফেক, অর্থাৎ কি বলে নকল, এবং বাকি 10% মধ্যে মনে হয় 8% পণ্যই বিভিন্ন চোরাই পথে আমদানি হয়। তো এই ক্ষেত্রে আমাদের এই অঞ্চলের যেহেতু প্রচুর, বিশেষ করে মাদারীপুর, শরীয়তপুর বা ফরিদপুর বা গোপালগঞ্জ বা রাজবাড়ী অঞ্চল, এই অঞ্চলের মানুষ প্রচুর বিদেশমুখী। এই অঞ্চলে যারা বিদেশে রয়েছে, বিশেষ করে মাদারীপুর জেলার যারা রয়েছে, আমরা তাদের একটা ডাটাবেস তৈরি করব, কে কোন দেশে আছেন, কে কোন কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই ডাটাবেস অনুযায়ী তাদেরকে কিভাবে বিদেশে থেকেও স্থানীয় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সাথে যুক্ত করা যায়, অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত করা যায়, তার পরিবারের যে তরুণরা রয়েছে, তরুণীরা রয়েছে, তাদেরকে কিভাবে উদ্যোক্তা হিসেবে তৈরি করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমার চিন্তা রয়েছে এবং আমি সেই বিষয়ে কাজ করতে চাই তরুণদেরকে নিয়ে।